দুপুরে রিনিঝিনি আওয়াজ তুলে সকাল থেকে সারা ঘর মাতিয়ে রেখেছে তে। নাচটা ওর বরাবরই খুব পছন্দের। খুব ছোট থেকেই নাচের তালিম নিতে শুরু করেছিল ও। কাল রাত থেকে প্রচন্ড চিন্তায় ছিল নতুন আসা পুলিশের সম্বন্ধটা নিয়ে। তাই সকাল হতেই নিজের মনকে শান্ত করার জন্য ওর পছন্দের জিনিসটাকে বেছে নিয়েছে। তে গানের সাথে তাল মেলাতে গিয়ে এতটাই ডুবে গিয়েছিল যে ইয়ঞ্জনের ঘরে আসাটা টের পায়নি। উনি ঘরে ঢুকেই মেয়ের নাচ মুগ্ধ হয়ে দেখলেন। তারপর মেয়েকে বার কয়েকবার ডাকার পরেও যখন সাড়া পেল না, তখন মিউজিক সিস্টেমটা বন্ধ করে দিলেন। গান বন্ধ হতেই তের পাও থেমে গেল। উফ মা, তুমি এটা বন্ধ কেন করলে? তোর সাথে আমার জরুরি কথা আছে। এখন কিছু শুনতে ইচ্ছে করছে না, তুমি যাও, আমি পরে শুনবো। তে আবারও মিউজিক সিস্টেমটা চালাতে গেল, কিন্তু ইয়ঞ্জন ওকে বাধা দিল। আগে আমার কথাটা শুনে নে, তারপর যা করার করিস। আচ্ছা, বলো। তোর বাবা ফোন করেছিল। সে তো রোজই করে, ফোন করেই তো বলে, ইয়ঞ্জন আমি পৌঁছে গেছি, তুমি চিন্তা করো না। আর তুমিও লাজুক হেসে বলো আচ্ছা, বলে ফোনটা রেখে দাও। মেয়ের মুখে এমন কথা শুনে ওনার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। নিজের লজ্জাটা আড়াল করতে কপট রাগ দেখিয়ে বলল, চুপ কর শয়তান মেয়ে, বাবা মার ব্যাপারে এভাবে বলতে লজ্জা করে না তোর? সকাল সকাল আর বকা খেতে চায় না আমি সত্যিটা বলে। তুমি বলো কি বলবে? লিমিনহো ভাই তোর বাবাকে বলেছে ওনাদের নাকি তোকে দেখে পছন্দ হয়েছে, সামনের শুক্রবার দেখতে আসতে চান। বাড়িতে এসে তোমাদের খরচ বাড়ানোর কি আছে মা? আমি বরং বাইরে কোথাও। একদম না, আর তোকে কোথাও পাঠাচ্ছি না। এবার যা হবে বাড়িতে আমাদের সামনে হবে। আর হ্যাঁ, আমাদের খরচ হয়ে যাওয়ার মিথ্যা নাটক তোকে করতে হবে না। তুই যে এসব নিয়ে কত ভাবিস আমাদের জানা আছে। ধুর, বাবা মা হয়েছে বলে কি আমাকে এত বুঝে যেতে হবে? না বুঝলে তোর শয়তানি ধরতে পারতাম নাকি? সে যাই হোক, আগে থেকে জানিয়ে দিলাম, ওই দিন যেন বাড়ির বাইরে যাবি না। ও মা, হুম, কোনো শয়তানি করার চেষ্টা তো দূরের কথা, ভাববিও না। ইয়ঞ্জন যাওয়ার পরে তে ধপ করে বিছানায় বসে পড়ল। তেরে, কি করে ভাগাবি এবার? ভাব সোনা, ভাব। ওই পুলিশকে ভাগাতে ক্রিমিনালের মতো মাথাটা খাটাতে হবে, না হলে তোর এই সুন্দর মিশনের অকাল মৃত্যু হবে রে। তে মাথার পেছনে আস্তে আস্তে বাড়ি মারছে, যেন কোনো আইডিয়া বেরিয়ে আসে। অন্যদিকে ডিনার টেবিলে জিন জানিয়ে দিল শুক্রবারে মেয়ে দেখতে যাওয়ার কথা। সেটা শুনেই জাঙ্কুক তেলে বেগুনে জ্বলে উঠেছে। আমি তো তোমাকে বারবার বললাম আমি এখন বিয়ে করতে চাই না, তাও তুমি মেয়ে দেখতে যাবে বলেছো। হ্যাঁ বলেছি। এই শোন, তুই আমার ছেলে, এটা ভুলে যাস না। পুলিশ স্টেশনে তোর রোয়াব চললেও বাড়িতে আমার কথাই শেষ কথা। শুক্রবারে মেয়ে দেখতে যাব বলেছি যখন, তখন যাবই। বেশ, যা ইচ্ছে করো, কিন্তু আমাকে এর মধ্যে জড়াবে না। তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি, তোর বাবার জন্য না। তোকে জড়াবো না তো কাকে জড়াবো? হ্যাঁ। জাঙ্কক খাওয়া শেষ করে গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেল। আর এমো কিছুক্ষণ পরে ছেলের ঘরে ঢুকলো। তুমিও নিশ্চয়ই মায়ের মতো একই কথা বলতে এসেছো বাবা। জাঙ্কুক, মাথাটা ঠান্ডা কর। মাথা ঠান্ডা রাখার কাজ কি করছো তোমরা বলো আমায়? তুই তো জানিস তোর মা কতটা জেদি। এই জেদটা আমি পূরণ করতে পারবো না বাবা। আমার এখন অনেক কাজ করার আছে, এত তাড়াতাড়ি আমি এসব বিয়ে টিয়ে করতে চাই না। আমি বুঝতে পারছি সেটা। আচ্ছা শোন, দেখতে গেলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তোর মা যখন চাইছে তখন চল না। সেরকম হলে তুই বাড়ি এসে জানিয়ে দিবি মেয়েকে পছন্দ হয়নি। এইভাবে বিনা কারণে মিথ্যে বলতে পারবো না আমি বাবা। আমি না হয় নিজের গা বাঁচাতে বলে দেব পছন্দ হয়নি, কিন্তু এটা শুনে মেয়ের বাড়ির লোকের কতটা অসম্মান হবে বলো তো। আমি নিজের স্বার্থে কাউকে ছোট করতে পারবো না। দেখতে যাব বলে না গেলেও তো মেয়ের বাড়ির লোকের অসম্মান করা হবে, তাই না? তোর মায়ের মুখ হেট হয়ে যাবে। তুমি শুয়ে পড়ো, এখন এ ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার বাবা। আমার অনেকগুলা কেসের হিস্ট্রি স্টাডি করতে হবে। বেশ, তুই কাজ কর, আমি আর বিরক্ত করব না। আরেম চলে যাবার পর জাঙ্কুক স্টাডি টেবিলে কেসের ফাইল খুলে বসলেও তাতে মন বসাতে পারছে না। ধুর, কিচ্ছু ভালো লাগছে না আমার। মা একেবারে হাত পা ধুয়ে লেগেছে। না, এইভাবে হবে না।
এই মেয়েটিকেই বুঝিয়ে বলতে হবে যাতে সেই আমাকে রিজেক্ট করে দেয়। এইসব ভাবনা নিয়ে জাংকুক ফাইলটা বন্ধ করে আলো নিভিয়ে ঘুমোতে চলে গেল। টাইম স্কিপ। তে একরাশ বিরক্ত নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আছে। ওর পাশেই লিসা আর জিমিন দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। তুমি তো বললে ওরা আমার ছবি দেখে পছন্দ করেই দেখতে আসছে, তাহলে শাড়ি পরে সংসারের কি দরকার? দরকার আছে বলেই শাড়ি পরতে বলছি। শাড়ি পরে ওনাদের সামনে গিয়ে যদি বাই এনি চান্স আমার শাড়িটা খুলে যায়, তখন কি হবে বলো তো? ওটা নিউ স্টাইল বলে চালিয়ে দিবি। এখন তো সবাই খোলামেলা শাড়িই বেশি পরে, দেখিস না? কারোর বুকের ওপর কাপড় নেই তো কারোর পেটের ওপর কাপড় নেই, সবাই তো বংক্রাস সাজতে ব্যস্ত। ইয়ঞ্জুন আর তে জ্বলন্ত দৃষ্টিতে ওর দিকে তাকাতেই বেচারি চুপ করে গেল। আমি সুন্দর করে পরিয়ে দিচ্ছি। তুই নাচের সময় যখন শাড়ি পরিস তখন তো খুলে যায় না, তাহলে এখন কেন খুলবে শুনি? ওটা আর এটা দুটোই আলাদা ব্যাপার। না না, একই ব্যাপার। মা, তুমি ভালো করে শাড়িটা পরিয়ে দাও আপুকে। এই ডিভিশনের দুই পাতানো বোন, বেরো আমার ঘর থেকে। তোদের জাস্ট সহ্য হচ্ছে না আমার। এই মুহূর্তে তোকেও আমার সহ্য হচ্ছে না তে। চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে কিন্তু লাল গাল নিয়ে পাত্রপক্ষের সামনে যেতে হবে বলে দিলাম। লাল রং তোমার পছন্দের বলে সবসময় লাল করে দেওয়ার হুমকি দিতে হবে মা? হ্যাঁ হবে। এবার দাঁড়া তো দেখি, শাড়িটা ভালো করে পরাতে দে আমাকে। ইয়ঞ্জন মেয়েকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে চলে গেল। যাওয়ার সময় লিসা আর জিমিনকে বলে গেল তেকে সুন্দর করে সাজিয়ে দিতে। তে, গালটা ব্লাশার দিয়ে লাল করব নাকি আন্টিকে ডাকবো? তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, আমি এইভাবেই পাত্রপক্ষের সামনে যাব, বুঝেছিস? একটু অন্তত সাজো আপু। দুজনের জোড়াজোড়িতে চোখে একটু কাজল আর ঠোঁটে পিচ কালারের লিপস্টিকে রাঙিয়ে দিল। কোমর ছাড়ানো চুলগুলো পিঠের উপরেই ছেড়ে রাখলো। ওর ইচ্ছে করছে না আর কিচ্ছু করতে। এটুকু সেজেই ওকে কতটা সুন্দর লাগছে সেটা তে না বুঝলেও বাকি দুজনের চোখে মুগ্ধতা দেখে আন্দাজ করা যেতে পারে। ছেলেপক্ষ এসে হাজির হতেই লিসা দৌড়ে এসে ঘরে ঢুকলো। খ্যাপা সার্কি প্রেমিকা ভেবে তোকে তাড়া করেছে নাকি রে? দূর, বাজে কথা বলো না তো। ওরা চলে এসেছে সেটাই বলতে এলাম। খবরটা শুনে তে যতটা বিরক্ত হলো, জিমিন ততটাই উত্তেজিত হয়ে গেল। ছেলেটা এসেছে রে? হ্যাঁ এসেছে তো। জিমিন আপি কি দারুণ দেখতে, একেবারে সাউথের নায়কদের মতো। যেমন গুড লুকিং তেমন ফিগার। তে, একে যদি ভাগাতে চাস প্লিজ আমার বাড়ির ঠিকানাটা দিয়ে ভাগাস। তোর এই বাঁকা কপালে ওইরকম ছেলে ফিট হবে না। কি? আমার কপাল বাঁকা? এই লিসা, দেখ তো ভালো করে। লিসা সত্যি সত্যি চেক করতে শুরু করলো জিমিনের কপাল ঠিকঠাক আছে কিনা। ইয়ঞ্জন ঘরে ঢুকে তেকে শান্ত থাকার পাঠ পড়িয়ে সঙ্গে করে বেরিয়ে গেল পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়ার জন্য। ইয়ঞ্জন জোর করে তের হাতে চায়ের ট্রে ধরিয়ে সঙ্গে করে লিভিং রুমে গেল। জিন এতক্ষণ ধরে ছেলের গুণকীর্তি করছিলেন, সেটা শুনতে শুনতে জাঙ্কুক বিরক্ত হয়ে ফোন ঘাঁটতে শুরু করেছে। এই তো তে এসে গেছে, আয় মা। তে চায়ের ট্রেটা রেখে সবাইকে সালাম করলো। ইয়ঞ্জনের চোখ রাঙানো দেখে বাধ্য হয়েছে এমনটা করতে। ওকে দেখে জিন হাসি মুখে তেকে ডেকে নিজের পাশে বসালো। তে ঘরে আসার পরেও জাঙ্কুক মুখ তুলে তাকায়নি, ফলে তেকে এখনো জাঙ্কুকের নজরে পড়েনি। অন্যদিকে তেও জাঙ্কুকের মুখটা ভালো করে দেখতে না পাওয়ায় ওইদিকে পাত্তাও দেয়নি। ছবিতে যেমন দেখেছিলাম আপনার মেয়ে তার থেকেও সুন্দর। জিনের দিকে তাকিয়ে সোবেন হাসলো। লিমিনহো আর রোজা ওদের সঙ্গে এসেছে। উনি যে ঘটক সে ভাবটা দেখাতে হবে না? লিমিনহো বাবু বড় একটা মিষ্টি মুখে পড়ে নিলেন। ভাবি, যা যা জিজ্ঞেস করার আছে করে নাও। আগেকার যুগের মতো প্রশ্নের লিস্ট বানিয়ে আনিনি ভাই। ওকে হেঁটে দেখাও, লিখে দেখাও বলার মতো কোনো মানসিকতা আমাদের নেই। জিনের কথা শুনে ইয়ঞ্জন আর সোবেন মনে মনে হাসলো, মনে মনে সন্তুষ্টও হলো ওনার ধ্যান ধারণা দেখে। তে, তুমি কি করতে ভালোবাসো? এতক্ষণ পরে তে মুখ খুলল। আমার নাচতে ভালো লাগে। তের মিষ্টি গলার স্বর শুনে জাঙ্কুক চোখ তুলে তাকাতেই থমকে গেল, ওর থেকে একটু দূরে বসা কাজল নয়নার দিকে তাকিয়ে।
মুখে বিশেষ কোনো প্রসাধনী না থাকলেও ঠোঁটের কোণে লেগে থাকা হালকা হাসির রেখাটা মেয়েটির মুখটিকে আরো লাবণ্যময় করে তুলেছে জাঙ্কুকের চোখে। জাঙ্কুক একদৃষ্টিতে তাকিয়ে রইল ওর মায়ের পাশে বসা নীল শাড়ি পরা মেয়েটির পানে। জাঙ্কুকের পার্সোনালিটি আর লুকের পেছনে অনেকেই পাগল, সেটা জাঙ্কুক জানলেও কাজের বাইরে কাউকে সেভাবে পাত্তা দেয় না। এই মেয়েটির মধ্যে কি এমন আছে যার জন্য জাঙ্কুক সবকিছু বলে ক্যাবলার মতো ওর দিকে তাকিয়ে আছে? চোখ সরানোর কথাটাও খেয়াল নেই ওর। লিমিনহু বাবুর কথাতে জাঙ্কুকের ধ্যান ভাঙলো। তাড়াতাড়ি চোখ সরিয়ে মেঝের দিকে তাকালো। এতক্ষণ ধরে মেয়েটিকে দেখছিল, ভাবনায় আসতেই নিজের ওপর বিরক্ত হলো। সবিন, বলছিলাম যে যাদের জন্য এইসব আয়োজন তাদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দিলে হয় না? না মানে ওদের জীবনের সিদ্ধান্ত তো ওদেরই নিতে হবে, তাই না? সবিন স্ত্রীর দিকে একবার তাকিয়ে সম্মতি দিলেন। তে, জাঙ্কুককে বাগানটা দেখিয়ে নিয়ে আয়। তে এতক্ষণ ধরে এই সুযোগটাই অপেক্ষা করছিল। সবিন মুখ থেকে কথাটা বের করতেই তে উঠে দাঁড়ালো। জাঙ্কুক ফোনটা পকেটে ঢুকিয়ে তের সাথে চলে গেল। দুজনকে কথা বলতে পাঠিয়ে ইয়ঞ্জন আর সবিনের মতো জিনও চিন্তায় পড়ে গেছে। দুজনের বাবা মা তাদের ছেলে মেয়েকে খুব একটা বিশ্বাস করতে পারে না। দুজনের মধ্যে কি কথা হচ্ছে ভাবতে লাগলো তারা নিজ মনে। জাঙ্কুক তের পেছন পেছন যাওয়ার সময় লক্ষ্য করলো তের শাড়ির কুচি ধরে সাবধানে পা ফেলছে। কমফোর্টেবল ফিল হয় না এমন পোশাক পরার দরকার কি? জাঙ্কুকের এরূপ কথাতে তের মেজাজ খারাপ হয়ে গেল, তাও নিজেকে কন্ট্রোল করে নিল। এই সময় রেগে গেলে চলবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তে জাঙ্কুকের দিকে হাসি মুখে তাকালেও চোখ দুটোতে রাগ ফুটে উঠেছে। দর্শক আসবে বলে মা আমাকে জোর করে জোকার সাজিয়েছে, বুঝতে পেরেছেন? জোর করলো আর আপনিও মেনে নিলেন? হ্যাঁ, আমি বাবা মায়ের বাধ্য মেয়ে কিনা? তের এত বড় ঢপ সহ্য হলো না লুকিয়ে থাকা দুজনের। লিসা ভীষণ খেয়ে কাশতে যেতেই জিমিন ওর মুখটা টিপে ধরলো। বিয়েতে রাজিও কি উনাদের কথাতেই হয়েছেন? কি করব বলুন, বাবা মায়ের মুখের ওপর কিছু বলতে পারি না তো। আপনাকে দেখে কিন্তু এতটাও বাধ্য মেয়ে বলে মনে হচ্ছে না। জাঙ্কুকের তীক্ষ্ণ নজরের দিকে একবার তাকিয়ে মুখ নামিয়ে নিল তে। পুলিশের চোখে ধুলো দেয়া কাজটা অতটাও সহজ না, সেটা তে বুঝতে পারলো। সে যাই হোক, আমি আপনাকে কিছু বলতে চাই, প্লিজ ভুল বুঝবেন না। এই বিয়েটা আমি করতে চাই না। তে দ্রুত মুখ তুলে তাকালো জাঙ্কুকের দিকে। তাহলে আমাদের বাড়িতে কি ছুটি কাটাতে এসেছেন? বাধ্য হয়ে এসেছি। মানে? আমি এই বিয়েটা করতে চাই না। আসলে আমি এখন বিয়েই করতে চাই না, তাও মা জোর করে নিয়ে এলো। দুধ খাবেন নাকি স্যারেলাক? জাঙ্কুক ভ্যাবাচাকা খেয়ে গেল এরকম উদ্ভট একটা প্রশ্ন শুনে। মানে? মা জোর করে নিয়ে এলো আর আপনিও চলে এলেন, কথাটা ঠিক বাচ্চাদের জোর করে স্কুলে পাঠানোর মতো শোনালো না? তাই বলছি, এই বাচ্চাটা ঠিক কি খাবে? তেওকে বিদ্রুপ করছে বুঝতে পেরে রেগে গেল জাঙ্কুক। মুখ সামলে কথা বলবেন। সামলেই কথা বলছি। কেন, আমার মুখটা কি ভেসে বেড়াতে দেখতে পাচ্ছেন? বড্ড ফালতু কথা বলেন দেখছি। এনিওয়ে, আপনার সাথে কোনো ফালতু কথা বলার ইচ্ছে আমার নেই। আমি এই বিয়েটা করতে পারবো না, সেটা জানানোর ছিল, জানিয়ে দিয়েছি। এবার আপনি বাড়িতে ম্যানেজ করে নেবেন, বলে দেবেন আমাকে আপনার পছন্দ হয়নি। আমি চাই না আমার বাড়ির লোক সত্যিটা জানুক। আশা করি বুঝে গেছেন কি বলতে চাইছি। জাঙ্কুক কথা শেষ করে ভেতরে চলে গেল। এদিকে তে রাগে কাঁপতে লাগলো। লিসা এবং জিমিন আড়াল থেকে সবটা শুনেছে, তাই জাঙ্কুক চলে যেতে দুজনে তের কাছে এলো। তে, এটা কি হলো? তুই ভাগানোর আগে উনি তোকে রিজেক্ট করে দিল। তে দুজনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ভিতরে ঢুকে চলে গেল। কেসটা কি হলো? আপু চুপ করে গেল কেন? বুঝতে পারছি না রে লিসা, ঝড় আসবে নাকি সুনামি হবে। তে গজগজ করতে করতে দরজা পর্যন্ত এসে নিজেকে স্বাভাবিক করে নিয়ে সবার কাছে এসে দাঁড়ালো। চোখ তুলে ঘরের চারিদিকে তাকিয়ে জাঙ্কুককে দেখতে না পেয়ে অবাক হলো। কিছু মনে করবেন না সুবিন সাহেব, আসলে পুলিশের চাকরি বোঝেনি তো, ছুটির দিনেও দরকার পড়লে ছুটতে হয়। এতে মনে করার কি আছে? ওরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে বলেই তো আমরা নিশ্চিন্তে থাকতে পারছি। জাঙ্কুক ঘরে ঢুকতেই থানা থেকে আর্জেন্ট ফোন আসায় তের ঘরের আসার আগেই জাঙ্কুক চলে গেছে। জিন তেকে নিজের পাশে বসালেন।
কথা বললে আমার ছেলের সাথে? হ্যাঁ আন্টি, পছন্দ হয়েছে আমার ছেলেকে। তে মাথা নিচু করে লাজুকভাবে হাসলো। মেয়ের এই রূপ দেখে ইয়ঞ্জন অবাক হলেও সেটা মুখে ফুটে উঠতে দিল না। আমাদের কিন্তু তেকে খুব পছন্দ হয়েছে। তেরও মনে হচ্ছে জাঙ্কুকের পছন্দ হয়েছে। এবার আপনারাই বলুন। এইভাবে ওনারা কি করে বলবে জিন? ওনাদের সময় দাও চিন্তা ভাবনা করার জন্য। আরেম আসলে চাননি ছেলের মতামত না নিয়ে কথাবার্তা এগোতে, তাই কৌশলে সময় চেয়ে নিতে চাইলেন। জাংকুককে অপছন্দ করার কোনো কারণ নেই, তাও আপনারা একবার জাংকুকের থেকে মতামত জেনে নিন। জিন তের পাশে সরে এসে নিচু স্বরে জিজ্ঞেস করলো, তোমার কোনো অসুবিধা নেই তো আমার ছেলেকে বিয়ে করতে? না মানে পছন্দ হয়েছে তো ওকে? তেও ওনাকে নিচু স্বরেই উত্তর দিলেন, হ্যাঁ আন্টি, এই বিয়েতে আমার কোনো অসুবিধা নেই। সত্যি বলতে আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনার বাড়ির বউ হয়ে যেতে পারলে নিজেকে ধন্য মনে করব। তের মধু মিশানো কথাতে জিন আনন্দে আত্মহারা হয়ে গেল। তে ওনার মুখ দেখে বুঝতে পারলেন তীর একদম ঠিক জায়গায় লেগেছে। ওরা আরো কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে চলে গেল। ওনারা চলে যাওয়ার পর সবিন মেয়েকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে জানতে চাইলেন বিয়েতে মত আছে কিনা। তোমাদের যদি আপত্তি না থাকে আমারও কোনো সমস্যা নেই বাবা, দেখো ওনারা কি বলেন। ওনাদের কথাবার্তা শুনে তো মনে হলো তোকে ভালোই পছন্দ হয়েছে। তোমার মেয়ে খারাপ নাকি যে পছন্দ হবে না? হাহ, আজকে একটু বেশি ভালো মনে হচ্ছে তোকে। আজকে তোমার চোখটা পরিষ্কার আছে মনে হয়, তাই আমার ভালোটা চোখে পড়ছে। যাই হোক, তোমরা কথা বলো, আমি যাই, খুব গরম করছে, শাড়িটা চেঞ্জ করতে হবে। তে হেলতে দুলতে চলে গেল। এই মেয়ের হাবভাব মোটেও সুবিধার লাগছে না আমার। ও তো বেশ শান্ত হয়েই ছিল, তাও কেন এমন মনে হচ্ছে তোমার? ওটার জন্যই তো বেশি সন্দেহ হচ্ছে। এই মেয়ে তো শান্ত হয়ে থাকার মানুষই না। আহ ইয়ঞ্জুন, তুমি অকারণেই মেয়েটাকে সন্দেহ করছো। আচ্ছা, তোমার কেমন লাগলো জাঙ্কুককে? আমার বেশ ভালোই লেগেছে, দুজনকে বেশ মানাবে। তাছাড়া তেকে সামলানোর জন্য জাঙ্কুকের মতো কড়া ধাঁচের কাউকেই প্রয়োজন। এবার দেখি ওনারা কি বলে। শাড়ি বদলে বিছানায় গা এলিয়ে দিতেই ওর মুখের ওপর দুজনের ঝুঁকে পড়া মুখ দেখে চমকে উঠল তে। দুজনকে দুই হাতে সরিয়ে দিয়ে ঝটপট উঠে বসলো। উফ, মরা মাথার মতো মুখের ওপর মাথা ঝুলিয়ে রাখলি কেন? তুই বেঁচে আছিস নাকি জয় বাংলা হয়ে গেছিস তাই চেক করছিলাম। আমি ভালো মানুষ হলেও এত তাড়াতাড়ি মরবো না। ও আপু, তুমি সত্যি সত্যি বিয়েতে রাজি হয়ে গেলে? হ্যাঁ হয়েছি। কিন্তু তোর মিশনটার কি হবে তাহলে? মিশনটার রাস্তা পাল্টেছি। মানে? ওই ভদ্রটা আমাকে রিজেক্ট করে অপমান করলো তাই না? আমি এর বদলা সারা জীবন ধরে নেব। সে তো রাজি না। ওনারাও যদি ছেলের কথা শুনে তোকে রিজেক্ট করে তখন কি হবে? ওর মা একেবারে সুইট হার্ট মানুষ। আমি এমন তেল দিয়েছি না, উনি কোনোভাবে ছেলের মতামতে পিছলে যাবে না। এই বিয়েটা হচ্ছেই, ভেবে রেখে দে। ওনাকে কিন্তু খুব রাগী মনে হলো। তুমি কিছু করতে গেলে যদি মারে। বাবা কোনোদিন গায়ে হাত দিতে পারিনি, উনি কোথাকার কে রে? তাও একবার ভেবে নিতে। হ্যাঁ, ভাবছি তো কিভাবে ওনার এই অপমানের বদলা নেব সেটা ভাবছি। লিসা আর জিমিন মুখ চাওয়াচাওয়ি করে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে যে সত্যি বিয়েটা করবে সে ব্যাপারে দুজনের আর কোনো সন্দেহ নেই, তাই বেকার বুঝিয়ে লাভ নেই বলে দুজনেই চুপ করে গেল। সন্ধ্যায় খুশ মেজাজে বাড়িতে ঢুকলো জাঙ্কুক। মনে মনে ভেবেই নিয়েছে এই বিয়েটা হবে না। বাড়িতে ঢুকেই সোফায় বাবা মাকে বসে থাকতে দেখে ওনাদের কাছে গিয়ে বসলো। কখন এলে তোমরা? তোর যাওয়ার কিছুক্ষণ পরেই। ও মা, কি ব্যাপার, মুখটা শুকিয়ে আছে কেন তোমার? আরে বাবা, কেউ রিজেক্ট করলে এভাবে মন খারাপ করতে নেই। তুমি বরং 2 বছর পরে আবার মেয়ে খুঁজবে। জিনকে চুপচাপ বসে থাকতে দেখে জাঙ্কুক ভেবে নিয়েছে তে বিয়ের জন্য মানা করেছে, এই জন্যই ওনার মন খারাপ। তাই মায়ের মন ভালো করার চেষ্টা করতে লাগলো। রিজেক্ট? কে করলো রিজেক্ট? তে তো তোকে বেশ পছন্দ করেছে। পছন্দ করেছে মানে? মানে ওনাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই। এটা কি করে হলো? কি করে হলো মানে? ওই মেয়েটিও কি বলেছে তার আমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। জাঙ্কক অবাক হওয়ার সাথে সাথে রেগে গেল তের ওপর।
আমাদের কিন্তু মেয়ে খুব পছন্দ হয়েছে। এবার তুই বল, আমরা তোর মতামত জেনে ওনাদের জানাবো বলেছি। ও আবার কি বলবে? আমাদের পছন্দ হয়েছে, তাই ওকে তেকেই বিয়ে করতে হবে। আমি বিয়ে করব না মা। আচ্ছা জাঙ্কুক, একটা প্রশ্নের উত্তর দে তো আমাকে। কি প্রশ্ন? ক্রিমিনালগুলো যখন একই কথা বারবার বলে, তোদের বিরক্ত করে, তোরা কি করিস তখন? সেটা জেনে তুমি কি করবে? আমিও সেটাই করব। বারবার এক কথা বলে আমার মাথা খারাপ করে দিচ্ছিস তুই। শোন, মেয়ে আমাদের পছন্দ হয়ে গেছে। আমি কালকেই উনাদের ফোন করে জানিয়ে দেব। আমার লাইফের ডিসিশন নেওয়ার অধিকার আমার নেই মা। এই সিদ্ধান্ত বাদে সব সিদ্ধান্ত নিতে পারিস তুই। শুধু এটুকু শুনে রাখ, তেই এই বাড়ির বউ হয়ে আসবে। জিন গটগট করে চলে গেল। জাঙ্কুক হতাশ হয়ে বাবার দিকে তাকাতে উনিও করুণ ভাবে তাকালো, যার অর্থ এ ব্যাপারে উনি ছেলেকে সাহায্য করতে পারবেন না। জাঙ্কুক তের ওপরে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে জাঙ্কুককে চুপচাপ ব্রেকফাস্ট করতে দেখে জিন ছেলের ব্যবহারে ক্ষুব্ধ হলেও এই মুহূর্তে প্রকাশ করলো না। আমি তাহলে ওনাদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছি। কথাটা যে জাঙ্কুককে শোনানোর জন্যই বলা হয়েছে, এটা বোঝার মতো ক্ষমতা ওর আছে। তুমি যা ইচ্ছে করো, তবে হ্যাঁ, বিয়ের কথাবার্তা আগানোর আগে আমি মেয়েটার সাথে আলাদাভাবে একবার দেখা করতে চাই। প্লিজ মা, এইটুকু স্বাধীনতা নিশ্চয়ই তুমি দেবে। ছেলের গম্ভীর মুখের দিকে তাকিয়ে একটু দমে গেল জিন। না মানে, কালকে তো কথা বললি, আবার নতুন করে কি বলবি? সেটা ওকেই ঠিক করতে দাও। তুমি বরং ওই বাড়িতে ফোন করে জানিয়ে দাও ওর কথাটা। আমি আজকে বিকেলে দেখা করব। তুমি মেয়েটার নাম্বার চেয়ে নিয়ে আমাকে পাঠিয়ে দিও, আমি ঠিকানা জানিয়ে দেব। ওর নাম তে, মেয়েটা মেয়েটা করে ডাকবি না। হোয়াট এভার। জাঙ্কুক খাওয়া শেষ করে কাজে বেরিয়ে গেল। ছেলের নামে নালিশ করার জন্য স্বামীর দিকে তাকাতেই উনি তাড়াতাড়ি করে উঠে জিনকে বিদায় জানিয়ে অফিসে চলে গেল। বেচারি জিন ওনাদের ওপর রাগে গজগজ করতে করতে তের বাড়িতে ফোন করতে গেল। জাঙ্কুকের পাঠানো ঠিকানা মতো তে বসে আছে একটি কফি শপে। ওর থেকে একটু দূরে জিমিন আর লিসা বসে আছে। জিন যখন ফোন করে জাঙ্কুকে দেখা করার কথা বলল, ইয়নজুন এই দুজনকে পাঠালো তের সাথে, যেন মেয়ে কোনো গন্ডগোল করতে না পারে। তে বসে বসে বিরক্ত হচ্ছে আর জাঙ্কুকের উপর রেগে যাচ্ছে। ও খুব ভালো করেই জানে কেন এভাবে দেখা করতে চাইলো। তে বাড়ি থেকে বেরোনোর আগে ভেবে এসেছে কি কি বলবে জাঙ্কুকের সামনে। ঘড়িতে চোখ বুলিয়ে সব থেকে ভালো টাইম পাস করার জিনিস অর্থাৎ মোবাইলটা বের করে ঘাটাঘাটি করতে শুরু করে দিল তে। হঠাৎ করে সামনের চেয়ারে কেউ বসলো বুঝতে পেরে সেদিকে তাকাতেই জাঙ্কুকের দেখা মিলল। কালকে রাগের মাথায় সেভাবে লক্ষ্য না করলেও আজকে ভালোভাবে দেখলো জাঙ্কুককে। পুলিশের ইউনিফর্মে এসেছে, লম্বা পেশিবহুল চেহারায় ইউনিফর্মটা গায়ের সাথে চেপে বসে আছে। তে না চাইতেও ভালো মতো ক্রাশ খেলো সামনে বসা ছেলেটির উপর। জাঙ্কুক আসতে দেরি করেছে কথাটা মনে পড়তে সোজা হয়ে বসলো। সিনেমাতে দেখতাম পুলিশরা লেটুস হয়, বাস্তবেও যে সেম হয় সেটা আমার জানা ছিল না। লেটুস মানে কি? লেট পাবলিক, জাস্ট লাইক ইউ। শাট আপ। চুপ করিয়ে রাখার জন্য ডেকেছেন বুঝি? কালকে যে আপনাকে বললাম বাড়িতে মানা করতে, সেটা না করে উল্টো রাজি হয়ে গেলেন কেন? এই যে বড়রা রাজি হয়ে গেল, তাই আমিও। দেখুন। তে গালে হাত রেখে জাঙ্কুকের দিকে তাকালো। দেখছি, বলুন। জাঙ্কুক আবারও থতমত খেয়ে গেল তের আচরণে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে কঠিন চোখে তাকালো ওর দিকে। আপনাকে কালকেও বলেছি, আজকেও বলছি, এই বিয়েতে রাজি হবেন না। আমি এখন রেডি না বিয়ে করার জন্য। আমাকে কি দেখে মনে হচ্ছে আমি বিয়ে করার জন্য কোনো কোর্স করে একেবারে রেডি হয়ে বসে আছি? আপনি কি নর্মালি কোনো কথা বলতে পারেন না? আমাকে অ্যাবনর্মাল মনে হচ্ছে আপনার? অযৌক্তিক কথাবার্তা বলতে চাই না আমি আপনার সাথে, সোজা পয়েন্টে আসছি। আমার পক্ষে এই বিয়েটা ভাঙা সম্ভব হচ্ছে না, তাই প্লিজ আপনি ভেঙে দিন। আমি পারবো না। কেন পারবেন না? কারণ আমি বিয়েটা করতে চাই। আমার আপনাকে খুব পছন্দ হয়েছে। কালকে তো মনে মনে আপনাকে স্বামী বলে মেনেই নিয়েছি। হোয়াট ননসেন্স! সে আপনি যাই বলুন, আমি কিছু মনে করছি না। মা বলেছে স্বামীর সব কথা লক্ষ্মী মেয়ের মতো শুনতে হয়। উফ, দেখুন, না মানে শুনুন, এসব পাগলামি করবেন না। আপনি বিয়েটা ক্যান্সেল করুন, দরকার হলে আমি নিজে আপনার জন্য ভালো পাত্র খুঁজে দেব। ছি ছি ছি, এসব কথা বলবেন না।
এগুলো শোনাও পাপ। ইস, বাড়ি গিয়েই আবারও গোসল করে নিজেকে পবিত্র করতে হবে। তের কথা যত শুনছে ততই বিরক্তি বাড়ছে জাঙ্কুকের। আপনি তাহলে কিছুই করবেন না, তাই তো? কে বললো করব না? বিয়ের পর সংসার করব, আপনার সেবা করব, তারপর আমাদের বাচ্চা। এই, থামুন থামুন, আর এগোতে হবে না। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো আমি। কিছু বললেন? চুপ করতে বললাম। প্লিজ থামুন এবার। আচ্ছা, আপনি যা বলবেন। এইটুকু পুচকি মেয়ে, তার বিয়ের এত তাড়া কিসের আমি বুঝি না। না না, আমি বেশি ছোট না, বাল্যবিবাহের জন্য আপনাকে জেলে যেতে হবে না। এখানে বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব, আমি শিওর। আপনি কি আবারও কিছু বললেন? না, কিচ্ছু বলিনি। ঠিক আছে, আমি এবার আসছি, আমাকে থানায় যেতে হবে। ঠিক আছে, সাবধানে যাবেন। জাঙ্কুক উঠে চলে যেতেই লিসা আর তে হুড়মুড়িয়ে তের কাছে এসে বসলো। বাবা রে, তুই তো হেব্বি ডেঞ্জারাস। এত বড় পুলিশ অফিসারকে একেবারে লেজে গোবরে করে দিলি। এটা তো ট্রেলার মাত্র, বিয়ের পর ফুল সিনেমাটা শুরু হবে বেবি। সত্যি সত্যি ওই রাগী পুলিশ তোমার বড় হবে? হ্যাঁ হবে। এবার থেকে জিজু বলার অভ্যাস কর। তে আয়েশ করে কফিতে চুমুক দিল আর দুজনে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে।